ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে স্ট্রাইক ফর গাজা। দেশের শিক্ষাঙ্গনেও ক্লাস পরীক্ষা বর্জন। দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় বিক্ষোভ। অবিলম্বে আগ্রাসন বন্ধের দাবি। মশার কারণে আমি দিনেও পড়তে পারছি না, রাতেও পড়তে পারতেছি না। কোটি কোটি মশা, সন্ধ্যার পর এতে দেখা যায় শুধু মশার মশা। রাত দিন মশার উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা। চলতি মৌসুমে বরিশাল বিভাগে ডেঙ্গু রোগী বাড়ার শঙ্কা। মশক নিধন অভিযান বেগবান করার দাবি কর্তৃপক্ষের। ভয় দেখিয়ে অর্থ আদায়, চর দখলের চেষ্টা, চাঁদাবাজি। বরিশালের বিএনপির কয়েক নেতার বিরুদ্ধে নানা অভিযোগ। সাংগঠনিক ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি জ্যেষ্ঠ নেতাদের। এবং বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা কমল। ৬৫ থেকে নামিয়ে আনা হলো ৫৮ দিনে। ভারতের সঙ্গে সামঞ্জস্য রাখায় খুশি জেলেরা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহে ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। শুরুতেই গাজা প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে স্ট্রাইক ফর গাজা। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি করছেন হাজার হাজার মানুষ। মানববন্ধন, মিছিল, সমাবেশ থেকে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান তারা। প্লেকার্ড ও ব্যানার হাতে রাজপথে ছাত্র জনতা। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ফুঁসে উঠেছে সারা দেশ। সোমবার বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, বরিশাল সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন করা হয়। এ সময় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উচ্চারিত হয় প্রতিবাদী স্লোগান। পাশাপাশি অবিলম্বে গণহত্যা বন্ধেরও দাবি জানানো হয়। ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার ভাষায় বলতে চাই, উনাকে জাতিসংঘে জবাব দিতেই হবে। আমরা চাই গাজার মানুষ মুক্তি পাক, ফিলিস্তিন মুক্তি পাক। অত্যাচারের উপর আমরা সবাই বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। শুধু বিক্ষোভ মিছিল, সমাবেশ কিংবা মানববন্ধন কর্মসূচিই নয়, এ সময় ঘৃণা জানাতে নেতানিয়াহুর ছবি পদদলিত করেন ছাত্র জনতা। পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়। নেসক্যাফের কিছু ছিল, ক্যাফে ছিল, এই টাইপের যেগুলো আছে আমরা এগুলো আজকে থেকে অফ করে দিব এবং ক্যাম্পাসে আর কখনো যেন এগুলো না আসতে পারে। নামটি পরিবর্তন করতে হবে এবং দেশি পণ্য তাদের বিক্রি করতে হবে। এটাকে তারা যুদ্ধ বলতেছে, কিন্তু এটা একদম পরিকল্পিতভাবে হত্যা এবং দেশ দখলের একটা পায়তারা। এছাড়া গাজায় নিহতদের আত্মার শান্তি কামনায় জেলায় জেলায় করা হয় বিশেষ মোনাজাত। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, চলতি মৌসুমে বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। রাতে কিংবা দিনে এখন ২৪ ঘন্টায় মশার উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা। তবে নগর ও পৌর কর্তৃপক্ষের দাবি, মশক নিধনে তাদের কার্যক্রম আগের চেয়ে বেশি। অপূর্ব অপুর রিপোর্টে বিস্তারিত। এসএসসি পরীক্ষার বাকি মাত্র 2 দিন। ভর দুপুরে মশারি টাঙিয়ে পড়তে হচ্ছে, কারণ মশার উপদ্রবে নাজেহাল হতে হয়। বরিশাল শহরের শীতলাখোলা এলাকায় এক কলেজ শিক্ষকের বাসায় এমন দৈন্যদশা। যেভাবে মশা বৃদ্ধি পাচ্ছে সেইভাবেই তার গরম, মানে এক প্রকার অসহনীয় একটা যন্ত্রণার ভিতরে আছি। এই মশার কারণে আমি দিনেও পড়তে পারছি না, রাতেও পড়তে পারতেছি না। জায়গায় জায়গায় পানি জমে থাকে এবং মশার উপদ্রবটা বেশি বৃদ্ধি পায়। নগরবাসী অতিষ্ঠ মশার উৎপাতে। সিটি কর্পোরেশনের পাশাপাশি কেউ নিজ উদ্যোগে, আবার রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মশক নিধনে উদ্যোগী হচ্ছেন, কিন্তু কিছুতেই কমছে না মশা। মশার উপদ্রব যদি বলতে হয় আপনাকে, তাইলে সর্বপ্রথম আমার শরীরটা দেখেন। এই যে ক্যামেরাটা একটু নিচে ধরেন, নিচে এই যে। এখন এই মশা নিধনের জন্য যদি আশু কোনো প্রক্রিয়া অবলম্বন না করা হয়, তাহলে এর ভবিষ্যৎ খুব খারাপ হবে বলে আমি মনে করি। মশার উপদ্রব বরগুনা শহরেও। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও মশা নিধনে কোনো ব্যবস্থা নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। পৌরসভার খাল আর ড্রেন যেন মশাদের আবাসস্থল। কোটি কোটি মশা, সন্ধ্যার পর এতে দেখা যায় শুধু মশার মশা। এডিস মশার যে প্রবণতা সেটাও ইদানিং বেড়ে যাচ্ছে। ঝালকাঠিতে মশার কয়েল কিংবা ইলেকট্রিক ব্যাট কোনো কিছুতেই মিলছে না মুক্তি। পৌর এলাকায় দুর্বল পয় নিষ্কাশন ব্যবস্থার কারণে গ্রামের তুলনায় শহরে মশার আক্রমণ বেড়ে গেছে। রাতে মশা, দিনে মাছি, এই নিয়ে ঝালকাঠি আছি।
মশার যন্ত্রণায় এদেশের আমাদের এই এলাকার মানুষ বাঁচবে না বলেই মনে হচ্ছে। পটুয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ডের ড্রেন ও বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার বড় বড় স্তূপ, সময় মতো সেগুলো না সরানোয় জন্ম নিচ্ছে মশার লার্ভা। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভা থেকে যে ওষুধ ছিটানো হচ্ছে তা মশা নিধনের জন্য কার্যকর নয়। মশা মাছি করব শেষ, নূতন করে গর্ব দেশ, এই স্লোগানটি ছোটকাল থেকে আমরা শুনে আসছি, কিন্তু বাস্তবতার রূপ দেখি না। পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি জরুরি, পাশাপাশি মশার ওষুধ এটা নিয়মিত কাজ পৌরসভার, এটা ছিটিয়ে যাবে। এদিকে স্বাস্থ্য দপ্তর বলছে মশক নিধনের সমন্বিত উদ্যোগ না নিলে চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। মশা যাতে তৈরি না হতে পারে, যাতে আমাদের সব জায়গাগুলো পরিষ্কার থাকে, সবার জায়গা থেকে ঘরের জায়গা, আশেপাশের জায়গা পরিষ্কার রাখতে হবে। গত বছর বরিশাল জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয় প্রায় 2500 মানুষ। এর মধ্যে কেবল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি থাকা অবস্থায় মৃত্যু হয় 45 জনের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে বরগুনায় আছেন সহকর্মী সাইফুল ইসলাম মিরাজ। এছাড়াও আলোচনার জন্য বরিশাল নগর ভবন চত্বরে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হবেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিজাউল বারী। শুরুতেই যাচ্ছি মিরাজের কাছে। দেখুন, মশার উপদ্রবে কিন্তু বরগুনার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। দিনে মশা, সকালে বিকেলে সব সময় কিন্তু মশার উপদ্রবটা এখানে তীব্র আকার ধারণ করেছে এবং এ কারণে কিন্তু বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। তারা বলছেন যে গত 4 থেকে 5 মাস ধরে বরগুনায় মশক নিধনের সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে মশাও কিন্তু খুব জেঁকে বসেছে। আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা পৌরসভার আমতলাপাড়ি এলাকায়। এখানে যে খালটি রয়েছে, এই খালটি শুকনো মৌসুমে পানি কমে গিয়ে প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু জমে থাকা পানি নষ্ট হয়ে এখানে মশা বংশ বিস্তার করছে এবং এখানে মশার উপদ্রব এই খালের দুই পারের বাসিন্দাদেরকে খুব তীব্রভাবে ভোগাচ্ছে। আমরা এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা আমাদেরকে বলেছেন যে মানে সকাল দুপুর কিংবা বিকেল নেই, সবসময় কিন্তু মশার উপদ্রবে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিশেষ করে শিশুদেরকে তাদের মশারির ভিতরে রাখতে হচ্ছে। শিশুরা দিনের বেলায় ঘরের বাইরে বের হতে পারছে না, খেলাধুলা করতে যেতে পারছেন না। অন্যদিকে কয়েকদিন পরেই এসএসসি পরীক্ষা শুরু হবে, তো এসএসসি পরীক্ষার্থীদেরকেও আমরা দেখেছি যে মশারির ভিতরে বসে তাদের পড়াশোনা করতে হচ্ছে এবং এখানে কিন্তু যে মশা নিধনের যে কার্যক্রম, এটি পুরোপুরি বন্ধ থাকার কারণে কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। তারা আমাদেরকে আরো বলেছেন যে বর্তমান সরকার পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করায় এখন যারা দায়িত্বে রয়েছেন তারা আসলে সেভাবে কাজ করছে না, তাদের জনগণের প্রতি সেরকম দায়বদ্ধতা নেই বলে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। অন্যদিকে চলতি বছর কিন্তু বরগুনায় প্রায় 5 শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা অতীতের যে কোনো বছরের তুলনায় বেশি এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 17 জন মানুষ মারাও গিয়েছেন। তো এখন ডেঙ্গুর মৌসুম না হলেও কিন্তু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু রোগীতে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। তো এমন পরিস্থিতিতে কিন্তু বাসিন্দারা খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। মশার উপদ্রবের বিষয়ে বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন অপূর্ব অপু। আমরা বরগুনার খবর শুনছিলাম। আসলে এই মশার উপদ্রবে অতিষ্ঠ বরিশাল বিভাগের 6 জেলার বাসিন্দারাই। আমরা এ বিষয়ে কথা বলতে চাই বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ রিজাউল বারী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমে জানতে চাচ্ছি যে আসলে আপনি তো এই শহরেই থাকেন, আপনি আসলে নিজে কখনো মশার আক্রমণে শিকার হয়েছেন কিনা, আপনি নিজে অতিষ্ঠ কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আসলে মশার আক্রমণ থেকে আমরা কেউ রক্ষা পাচ্ছি না আর কি এই মুহূর্তে। এখন যে অবস্থা, সিজন এমন একটা সিজন যে গরম এবং ঠান্ডা, মানে গরমের ভিতরে যে ময়লা আবর্জনার ভিতরে যখন পানিগুলো জমা হয়ে যায়, ড্রেনের ভিতরে পানি জমার ফলে সেখানে যে নোংরা একটা পরিবেশ হয়, এই নোংরা পরিবেশ থেকে মূলত এই মশার উৎপত্তি বেশি। আমাদের যে শ্রমিক যারা আছে তারা সকাল 8টা থেকে 2টা পর্যন্ত প্রথমে প্রাথমিকভাবে স্প্রে মেশিন দিয়ে সারাক্ষণ আর কি স্প্রে করে দেয়। তারপর 2টা 2:30টার পরে থেকে সন্ধ্যা পর্যন্ত এরা সারাক্ষণ ফগার মেশিন দিয়ে বিভিন্ন জায়গায় ফগিং করে যে মশাগুলো মারার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন 4টা ওয়ার্ডে আর কি একসাথে আমরা সারাদিনে কাজগুলো শেষ করি। এখন আমাদের আগের যে ফগার মেশিন কম ছিল, তারপর স্প্রে মেশিন কম ছিল, এখন আমাদের এগুলো যথেষ্ট পরিমাণে আছে, যতগুলো আমরা নতুন করে কিনেছি। এখন এই সাইডে আমাদের কোনো সমস্যা নেই, হয়তো আমাদের শ্রমিক একটু বাড়াতে হবে। বাড়ানোর পর আমরা সর্বক্ষণ আমরা এগুলো চেষ্টা করছি যে ময়লা আবর্জনা যেন সবাই যেন পরিষ্কার রাখে। আমরা মাইকিং করছি যেন যার নিজের আঙ্গিনা অর্থাৎ নিজের বাড়িঘরগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সেই জন্য আমরা তাদেরকে মাইকিং করছি এবং নোটিশও দিচ্ছি যাদের বেশি ময়লা আবর্জনা বেশি আছে। সরকারি অফিস আদালত যারা আছে তাদেরকে আমরা
অনুরোধ করছি তারা যেন তাদের অফিসের চত্বরটা যেন পরিষ্কার রাখে। অর্থাৎ যদি আমরা আমাদের নিজের পরিবেশ বাড়িঘরগুলো পরিষ্কার রাখতে পারি তাহলে আমাদের একটি বিষয় প্রধান নির্বাহী মহোদয়, বিষয়টা হচ্ছে যে আপনি যে ফিরিস্তিটা আসলে এটিতে আসলে শুনতে বেশ ভালোই লাগে যে অনেক কার্যক্রম করছেন, শুনতে যতটা ভালো লাগে কিন্তু বাস্তবে মানুষ তো ভয়াবহ অতিষ্ঠ। কেন মশাটা কমছে না কেন? আপনারা বলছেন নিয়মিত মশক নিধনের কার্যক্রম অব্যাহত আছে, তাহলে মশা কেন কমছে না? আসলে এই বিষয়ে আমাদের ওষুধ যেগুলো আছে, আমরা যে ওষুধটা ব্যবহার করি দুইটা, এটা সঠিক আছে কিনা, এটা মানসম্মত কিনা, এই জন্য আমরা একদিন 4টে ওয়ার্ডে 4জন মেডিকেল অফিসার আমরা পাঠাই। তারপরে তারা নিজেরা পর্যবেক্ষণ করে তারপরে স্প্রে করার পরে ড্রেনের ভিতরে যে ময়লা পানি আছে এখানে স্প্রে করা হয়। স্প্রে করার পরে দেখা গেলো কিছুক্ষণ পরে নিচে থেকে রোগী মানে পোকামাকড়গুলো ভেসে উঠছে। তখন তারা যে রিপোর্টটা দিল, রিপোর্টটা বললো যে না, আমাদের যেখানে ওষুধ যেটা আছে, মেডিসিন যেটা আছে, সেখানে কোনো সমস্যা নেই, অর্থাৎ মেডিসিন যা আছে এটা ঠিক মতো আছে। এখন আমাদের মেইন সমস্যা হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটু ঘাটতি আছে। আমাদের যে ড্রেনগুলো আছে, আমরা নাগরিক আছে ড্রেনের ভিতরে ময়লাগুলো ফেলে দিই। ড্রেনেগুলো ময়লা ফেলাতেই ড্রেনের যে পানিগুলো আটকে যায়, পানিগুলো নদীতে নামতে পারে না বা এটা পাস হয়ে যাবে, পাস হতে সমস্যা হয়। অনেকে যে আমাদের ডাক্তার পাঠালে আমরা তার যেগুলো বাড়ির আঙিনার মাঝখানে 2 বিল্ডিংয়ের ফাঁকা দিয়ে ওখানে আমাদের মেডিকেল অফিসার ঘুরছে, দেখে তো উপর থেকে যত্র ময়লা টোলা ফেলে হচ্ছে। এই যে জানালা দিয়ে ময়লা টোলা ফেলা, যেখানে সেখানে ময়লাগুলো ফেলা, এই একটা বড় কারণ। আর আমরা সবাইকে বলে থাকি আপনাদের ময়লাগুলো আপনাদের নির্দিষ্ট জায়গায় রাখবেন, আপনাদের ডাস্টবিনে রাখবেন। তারপরে সন্ধ্যার পরে আমাদের লোকজন যাবে, যা ময়লাগুলো সবগুলো সংগ্রহ করবে। এবং আমাদের পরিচ্ছন্ন কর্মীরা সন্ধ্যার পর থেকে সকাল 7টা পর্যন্ত কাজ করে। একদম স্পষ্ট বার্তা যে আসলে যদি ময়লা আবর্জনা পরিষ্কার না হয় তাহলে এই মশাটা আরও বৃদ্ধি পাবে। স্বাস্থ্য দপ্তর কিন্তু একটা ভয়ঙ্কর তথ্য দিয়েছে যে মশার যে লার্ভা বা আগামীতে যে এই চলতি মৌসুমি ডেঙ্গুর ভয়াবহ প্রবণতা বাড়তে পারে বলে, সেই ক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কিরকম আছে যদি ডেঙ্গু সেই ধরনের? গত বছরই 45 জন মারা গেছে। জি, আসলে এটা ভয়ঙ্কর অবস্থা। আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আমাদের যে শ্রমিক আছে, এখন আমাদের আগে মেশিন কম ছিল, আমরা শ্রমিক আরও বাড়াতে হবে। আমরা এখন 46 কাজ করছি, হয়তো এটা দিয়ে আমরা প্রতিদিন 4টে ওয়ার্ডে কাজ করতে পারি, আমাদের কাজের পরিমাণটা আরও বাড়াতে পারি। অর্থাৎ আগে যা ছিল তার চেয়ে আমাদের শ্রমিক হয়তো দ্বিগুণও করা লাগতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের মেশিনের অভাব নাই, তারপরে মেডিসিনের অভাব নাই, সব কিছু আছে। এখন শ্রমিক একটু বাড়ানোর পরে এই শ্রমিকগুলো আবার কাজ করবে। এখন আমরা যারা স্প্রে করে তারা এবার ফগিং মেশিনে কাজ করেন, দুইটাই একই গ্রুপ। আমরা চেষ্টা করবো এরপরে যে 2টা গ্রুপ অর্থাৎ শ্রমিক বাড়ানোর জন্য এবং সারা শহরের ভিতরে যেন ময়লা আবর্জনাগুলো পরিষ্কার থাকে, এটাও আমরা উদ্যোগ নিচ্ছি। একই সাথে আমাদের স্প্রে মেশিনগুলো আছে, এগুলো মেশিনগুলো আমরা আরও বেশি করে চালানোর চেষ্টা করবো। বর্ষা মৌসুম যেহেতু আসন্ন, মানে এই মৌসুমে কি আপনারা কি আর কোনো সুখবর দিবেন নগরবাসীর কাছে মশার উপদ্রব থেকে বাঁচতে? যদি এখন আমাদের যে সময়টা আছে সেটা হচ্ছে আমরা এখন আমাদের শ্রমিকরা একটু বাড়াবো। আমাদের মেশিনের অভাব নাই, তারপরে মেডিসিনের সমস্যা নেই। এখন আমরা শ্রমিক একটু যা আছে এটাতে আসলে হচ্ছে না। আমরা দিনে মাত্র 4টে ওয়ার্ড আমরা শেষ করতে পারি। যখন আমরা শ্রমিক যা আছে আমরা দ্বিগুণ করে দেবো, দ্বিগুণ করলে তাহলে আমাদের 30টা ওয়ার্ড তাড়াতাড়ি, অর্থাৎ সপ্তাহে হয়তো 2বার বা মানে 8-10 দিনের ভিতরে 2বার সর্বোচ্চ আমরা দিতে পারবো। তখন হয়তো আমরা কিছুটা একটু স্বস্তি পেতে পারি আর কি, আমরা চেষ্টা করি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে কিছুটা স্বস্তি পেতে পারি বলে আশা প্রকাশ করছেন বরিশাল সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা। আসলে কার্যত বরিশাল বিভাগের সব পৌর শহর তো বটেই, পাশাপাশি গ্রামেও এই মুহূর্তে মশার উপদ্রব অনেক বেশি। সেই জায়গা থেকে কিন্তু একটি বার্তা স্পষ্ট, পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা ময়লা আবর্জনা থেকে মুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি নিজ উদ্যোগেও উদ্যোগী হতে হবে। আপাতত আমার কাছে বরিশাল থেকে সব শেষ, এতটুকুই খবর ছিল। ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম বরিশালে, তার আগে যুক্ত ছিলাম বরগুনায়। বিভাগীয় সময় আরও থাকছে। মাদকের টাকা জোগাড়ে খুন করে মোবাইল ও অর্থ ছিনতাই, বরিশালে গ্রেফতার 2 বন্ধু, হত্যায় ব্যবহৃত বেল্ট উদ্ধার, দৃষ্টান্তমূলক সাজা দাবি পরিবারের। মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়, সালিশ বাণিজ্য, চর দখলের চেষ্টা, চাঁদাবাজি সহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে বরিশালের হিজলা উপজেলা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে। দলের সিনিয়র নেতারা বলছেন রাজনৈতিক পরিচয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে একটি মহল। তবে দল থেকে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। হাইকমান্ডের উদ্ধৃতি দিয়ে নেতাদের হুঁশিয়ারি, ব্যক্তির দায় দল নেবে না। সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অপূর্ব অপু। বরিশাল জেলার বালুমহাল ইজারা প্রক্রিয়ায় অংশ নিতে বাধা দিতে প্রতিপক্ষের আত্মীয় এক সেনা সদস্যকে অপহরণের অভিযোগ ওঠে উপজেলা ও জেলা বিএনপির বেশ কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে। কোতোয়ালি থানায় মামলা হলে হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ মনির হোসেন সহ 3 জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তবে সম্প্রতি জামিনে মুক্তি পান তারা।
এক সেনা সদস্যকে অপহরণ ও মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগে হিজলা উপজেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ মনির হোসেন সহ ৮ নেতাকর্মীকে গত ২৭ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে ৩ মাসের জন্য স্থগিত করা হয়। পাশাপাশি দলের হাইকমান্ড থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। হিজলা নদী চরাঞ্চল মূলত টাকার খনি হিসেবে পরিচিত স্থানীয়দের কাছে। বিএনপির স্থানীয় নেতা ও ভুক্তভোগীদের অভিযোগ, ৫ আগস্টের পর উপজেলা বিএনপি এখন ৩ ভাগে বিভক্ত। তাদের বিরুদ্ধে বিভিন্ন মানুষকে মামলার ভয়, সালিশি বাণিজ্য, এমনকি অন্য উপজেলার চর দখল চেষ্টা, চাঁদাবাজি সহ স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। দেওয়ান মনির হোসেন বিএনপি সদস্য সচিব উপস্থিত হয়ে কিন্তু এর লোকজন একটা গ্রুপ আছে, কোথায় বিপি জমি আছে, কোথায় খাস জমি আছে, এগুলো তদন্ত করে বেড়ায়। কিছু লোকজন বদল করার জন্য তারাই আমাদের গাছগাছা বাড়িঘর সম্পদ সবকিছু তারা দাবি করে তারা খাইতে চাইতেছে। তবে নিজেকে নির্দোষ দাবি করে একে অপরের উপর দায় চাপান অভিযুক্তরা। দেওয়ান মনির হোসেন সদস্য সচিব, তার নেতৃত্বে ধরেন তার কিছু লোকজন এবং নব্য কিছু আওয়ামী লীগ সে জোগাড় করিয়া জমি দখল করছে, টেন্ডারবাজি করছে। আমি এটা এক করছিলাম না, এখনো নাই। আওয়ামী লীগের প্রচুর টাকা আছে, তারা টাকা দিয়ে কিছু লোকজন এই মাঠে ছাড়িয়ে দিচ্ছে। তারা আমাদের ভিতরে ঢুকিয়া কিছু এই বদনামটা ছড়ানোর জন্য কিছু কাজও করে। এদিকে জেলা বিএনপি নেতারা এসব অভিযোগ জানেন জানিয়ে সাংগঠনিক ব্যবস্থা চলছে বলে উল্লেখ করেন। কিছু কিছু অভিযোগ পাওয়া গেছে, কিন্তু অভিযুক্ত ব্যক্তিদের আমরা সরাসরি মোকাবেলা করতে পারি না, এবং কিছু কিছু অভিযোগের আমরা শাস্তিও করেছি। গত ৬ মাসে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিভাগের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেয়ার পাশাপাশি তদন্তাধীন রয়েছে আরও অর্ধশত অভিযোগ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে ৫৮ দিন নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি নিষেধাজ্ঞার সময়সীমা পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রায় একই সময়ে করা হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত মনে করছেন মৎস্য গবেষকরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন এবং টেকসই মৎস্য আহরণের জন্য ভারত ও বাংলাদেশ সরকার প্রতি বছর নির্দিষ্ট একটি সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়। বাংলাদেশের জলসীমায় এই নিষেধাজ্ঞা থাকে ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন, আর ভারতের জলসীমায় তা থাকে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন ৬১ দিন। তবে জেলেদের দীর্ঘদিনের অভিযোগ, বাংলাদেশের নিষেধাজ্ঞার সুযোগে প্রায় ৩৯ দিন ভারতীয় জেলেরা দেদারছে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায়। এতে দেশের লাখ লাখ জেলে ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে সরকার যে উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করত তাও ব্যাহত হতো। তাই জেলে ও মৎস্য ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে মাছ ধরায় নিষেধাজ্ঞা পুনর্বিন্যাস ও সময়সীমা কমিয়ে আনার দাবি করে আসছিলেন। তাদের এ দাবিকে আমলে নিয়ে সম্প্রতি বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ৬৫ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করেছে সরকার। এতে সময়সীমা ৮ দিন কমিয়ে ৫৮ দিন নির্ধারণ করার পাশাপাশি নিষেধাজ্ঞার সময়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রায় একই সময়ে করা হয়েছে। আশা করি জেলেরা এই সময়সীমায় তারা মেনে চলবেন এবং তারা বিকল্প কর্মসংস্থানে মনোযোগ দিবেন। সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। কিছুদিন আগে যদি নামতে পারি ২-৪টা মাছ ধরে আমরা খাইতে পারবো, আমাদের ফ্যামিলি চালাইতে পারবে। আগে দিছে ৬৫ দিন, এখন দিছে ৫৮ দিন। হ্যাঁ, ভারত আর বাংলাদেশে একইভাবে অবরোধ দিছে। এই সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। মৎস্য গবেষকরা বলছেন, আগে সরকার যে উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা দিত তা দুই দেশের সঙ্গে সামঞ্জস্য না থাকায় প্রতিবেশী দেশকে লাভবান করত। তাই এবার নিষেধাজ্ঞা পুনর্বিন্যাস করার বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী পদক্ষেপ। অবরোধের যে সুফল, এই সুফলটা বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে এবং বাংলাদেশের জেলেরা সকলেই এই সুফলটা পাবে বলে আমি বিশ্বাস করি, এবং এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করে সরকারের প্রজ্ঞাপনে প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। একই সময় নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরে ভারতের জলসীমায়ও। তবে ভারতের দুদিন আগেই বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বিভাগীয় সময়ে আরও থাকছে, সুনিপুণ হাতে তৈরি হচ্ছে মাটির তৈজসপত্র। বাংলা বর্ষবরণ সামনে রেখে ব্যস্ত পটুয়াখালীর মৃৎশিল্পীরা, সরকারি সহযোগিতার দাবি।
খানাখন্দে ভরা পিরোজপুরের নাজিরপুর শ্রীরামকাঠি আঞ্চলিক সড়ক পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। প্রায়ই এই রাস্তা ব্যবহারে সুস্থ মানুষও হয়ে পড়ছেন অসুস্থ। অভিযোগ রয়েছে রাস্তার কাজ পুরোপুরি না করে ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদার হাতিয়ে নিয়েছে টাকা। জিয়াউল হকের তথ্য ছবিতে রিপোর্ট। বড় বড় গর্ত আর ধুলোর ঝড় উড়িয়ে গন্তব্যের দিকে বিভিন্ন ধরনের যানবাহন খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে নাজেহাল অবস্থা। পিরোজপুর সদর থেকে রায়েরকাঠি হয়ে ব্যবসায়ী এলাকা শ্রীরামকাঠি পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের এমন বেহাল দশা। দীর্ঘদিন মেরামত না করায় বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল সম্পূর্ণ কাজ শেষ না করেই উঠিয়ে নেয় টাকা। এ ব্যাপারে এলজিইডি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। গাড়ি যায় তাহলে কোনো একটা মানুষ যে সাইডে দাঁড়াবে এরকম কোনো পজিশন থাকে না। রুগী নিতে গেলে সে মেডিকেলে নিতে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। পিচ তো নেই, খোয়াও নেই, বালুও নেই, শুধু আছে ধুলা আর ধুলা। অবশ্য সড়ক সংস্কারেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান জেলা প্রশাসক। রাস্তাগুলো কিভাবে আবার সংস্কারের আওতায় আসবে, মেরামত করা যাবে এবং নতুন রাস্তা তৈরি হবে এই বিষয়ে সরকারের নজরে আনা হয়েছে। পিরোজপুর সদর উপজেলায় ৭০০ কিলোমিটার পাকা ও আধা পাকা সড়ক রয়েছে। এর মধ্যে ৪০০ কিলোমিটার রাস্তাই চলাচল অনুপযোগী। সময় সংবাদ, পিরোজপুর। নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনার ডেঞ্জার জোনে চলছে নৌকায় করে অবাধে যাত্রী পারাপার। অথচ ঝুঁকিপূর্ণ পারাপারের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকলেও নিয়ন্ত্রণে নেই কোনো পদক্ষেপ। বিআইডব্লিউটিএ কর্মকর্তা ও নৌ পুলিশের উপস্থিতিতেই চলছে যাত্রী পরিবহন। বড় দুর্ঘটনা এড়াতে এখনই অবৈধ নৌযান নিয়ন্ত্রণের দাবি সচেতন মহলের। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। উত্তাল মেঘনা পাড়ি দিয়ে একের পর এক ছেড়ে যাচ্ছে যাত্রী বোঝাই নৌকা ট্রলার। 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত 8 মাস ভোলার ইলিশা থেকে সাগর মোহনা পর্যন্ত মেঘনার 110 কিলোমিটার ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময় নৌযানে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞাও জারি করে প্রশাসন, কিন্তু তার তোয়াক্কা করছে না কেউ। ভোলা লক্ষ্মীপুর রুটের মতোই পার্শ্ববর্তী লক্ষ্মীপুর ও নোয়াখালীর 15টি রুটে নিষিদ্ধ ট্রলার, স্পিডবোট চলাচল করছে। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। ঝুঁকিপূর্ণ আনতে এদিকে লঞ্চ নাই, ট্রলার হাত দেন না, যে অবস্থা কোনো লঞ্চ টঞ্চ আছে। মানুষ বাধ্য হয়ে অবৈধ নৌকা এবং ট্রলার দিয়ে ঝুঁকিপূর্ণভাবে ওপার যাইতেছে। বিআইডব্লিউটি এর কর্মকর্তা ও নৌপুলিশের উপস্থিতিতেই অবাধে ট্রলার ও স্পিডবোট চলাচল করলেও নেই কোনো তদারকি। এ নিয়ে ক্যামেরার সামনে নানা অজুহাত সংশ্লিষ্টদের। আমার কথা বলার নিয়ম নেই, আমার কথা বলার নিয়ম নেই ভাই, না আমার নিয়ম নেই ভাই। আমরা চেষ্টা করতেছি সবাইকে থামানোর জন্য, কিন্তু মানুষের ভিড় এত বেশি যে আসলে কেউই মানতেছে না। যেহেতু আমাদের নৌযান নাই, আমাদের কিন্তু কোনো বাহন নাই, ভোলা নদী বন্দরে কোনো বাহন নাই এই মুহূর্তে যে আমাদেরকে আমরা নদী দিয়ে তাড়া করে ধরবো। তবে নৌপথের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও অবৈধ নৌযান চলাচল বন্ধে পদক্ষেপ নেয়ার কথা জানায় কোস্টগার্ড। এই ডেঞ্জার জোনে যাতে কোনো ফিটনেসবিহীন জাহাজ, লঞ্চ, স্পিডবোট নদীতে চলাচল করতে না পারে, এই ব্যাপারে আমরা আমাদের প্রত্যেকটা লঞ্চ ঘাট, খেয়াঘাট, ফেরিঘাট এবং স্পিডবোট ঘাটে টহল জোরদার করেছি। ভোলা ও লক্ষ্মীপুর রুটে 6টি নৌযান চলাচল করছে। আর ঈদ মৌসুমে এ রুটে প্রতিদিন 10 থেকে 15,000 যাত্রী পারাপার হন। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। স্নিগ্ধ বনভূমির মধ্যে ওয়াচ টাওয়ার, ফুড ট্রেল, পাশেই বঙ্গোপসাগর, সব মিলে অপার সম্ভাবনাময় বরগুনার পাথরঘাটার হরিণঘাটা পর্যটন কেন্দ্র। তবে অবকাঠামোগত উন্নয়ন না হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঘাটতি থাকায় মনোমুগ্ধকর এই পর্যটন স্পট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। অবশ্য জেলা প্রশাসন জানায় পর্যটন কেন্দ্রটি আধুনিকায়ন করতে একটি প্রকল্প হাতে নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বিভিন্ন ধরনের বন্যপ্রাণী, নানা প্রজাতির গাছের সমাহার বরগুনার পাথরঘাটার হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চলে। 2013 সালে এ বনে নির্মাণ করা হয় পর্যটন কেন্দ্র। এরপর 1 যুগ অতিবাহিত হলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া।
সংরক্ষিত বনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হলেও এখনও অসমাপ্ত ফুড ট্রেইলের কাজ। এতে পায়ে হেঁটে বনের ভেতর দিয়ে সমুদ্র পর্যন্ত যেতে পারছেন না পর্যটকরা। দুটি বিশ্রামাগার পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, নেই ওয়াশরুমের ব্যবস্থাও। তাই এই পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে হতাশ দর্শনার্থীরা। জায়গাটা অনেক সুন্দর, শুধুমাত্র পরিকল্পনার অভাবে এখানে পর্যটক আসে না। ব্রিজের স্ল্যাব না থাকার কারণে এখানে পর্যটকরা অনেক ভোগান্তির শিকার হয়। কোনো ধরনের কোনো নিরাপত্তা নাই, যাতে আমরা পর্যটকরা খুবই ইনসিকিউর ফিল করি। এখানের যে ব্রিজগুলো, রাস্তাঘাট প্রত্যেকটাই হচ্ছে গিয়ে ব্যবহারযোগ্য না। অ্যাক্সিডেন্ট ঘটলে যে এখানে চিকিৎসা ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, সেই জিনিসগুলোও এখানে ব্যবস্থা নেই। জেলা প্রশাসন জানায় হরিণঘাটা পর্যটন কেন্দ্রটি আধুনিকায়ন করতে একটি প্রকল্প হাতে নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। এখানে একটা বড় প্রকল্প নিয়েছে, ওই প্রকল্পটির কার্যক্রম যখন শুরু হবে আমার মনে হয় অবকাঠামোগত যে অব্যবস্থাপনা সেটা কেটে যাবে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে 2.5 কোটি টাকা ব্যয়ে হরিণঘাটা পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয় 2015 সালে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বাংলা বর্ষবরণ সামনে রেখে ব্যস্ত পটুয়াখালীর মৃৎশিল্পীরা। এখানকার মাটির পণ্য দেশের সীমানা পেরিয়ে রপ্তানিও হচ্ছে। তবে সরকারি সহযোগিতা পেলে এই শিল্পের আরও বিকাশ সম্ভব বলছেন শিল্পীরা। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। সুনিপুণ হাতে তৈরি হচ্ছে মাটির থালা পাতিল সহ বিভিন্ন পণ্য। সামনেই পহেলা বৈশাখ, এজন্য রাত দিন পরিশ্রম করে মাটি দিয়ে এসব পণ্য তৈরিতে ব্যস্ত পটুয়াখালীর বাউফলের পালপাড়ার মৃৎশিল্পীরা। শুধু খেলনা নয়, তৈরি হচ্ছে ফুলদানি, কাপ পিরিচ, মগ সহ ডিনার সেটও। তবে প্রযুক্তির ছোঁয়ায় অনেকটাই সহজ হয়েছে মাটির পণ্য তৈরিতে। মাটির পুতুল, ঘোড়া, হাঁস এগুলো তৈরি করি, মেলায় থৌলেন এগুলো আমরা বিক্রি করি। আমাদের এই পটারির কাজ সর্বক্ষণই চাহিদা থাকে। পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের চাহিদাটা আরো বৃদ্ধি পায়। কাজের চাপ বেশি হিসাবে আমরা সেরকম মাল দিতে পারি না, কারণ আমাদের লোকের সমস্যা। সারা বাংলাদেশে তো আছি, তারপর বাইরেও আমাদের এই মাল যায়। বগা, কনকদিয়া, বাউফল এই 3 এরিয়া মিলে প্রায় 500 পরিবারের মতো এই লোকের মানে এই কাজের সাথে জড়িত। এখানকার তৈরি মাটির পণ্যের চাহিদা থাকায় যাচ্ছে বিভিন্ন এলাকায়। এই মাটির মালটা যদি জিআই পণ্যের স্বীকৃতি পেতাম, তাইলে আমরা এই মালগুলি সরাসরি দেশের বাইরে এবং নিয়ে আমরা রপ্তানি করতে পারতাম। মৃৎশিল্পীদের ঋণ দেওয়া সহ সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে বিসিক। তাদেরকে সময়োপযোগী ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া এবং তাদের যখন বিভিন্ন ঋণ লাগে তখন আমরা ঋণ দিয়ে থাকি। আধুনিক নকশাগুলো আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি। বিভিন্ন বায়ারের মাধ্যমে বিদেশে এক্সপোর্ট করে, কিন্তু আমরা আশা করি যে তারা সরাসরি যেন এক্সপোর্ট করতে পারে, সেই জন্য তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা আমরা বিসিক থেকে দেওয়ার চেষ্টা করব। পালপাড়ার অন্তত 2 শতাধিক পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত। তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এই সংখ্যা ধীরে ধীরে কমছে বলে দাবি শিল্পীদের। সময় সংবাদ, পটুয়াখালী। পটুয়াখালীতে ঘরের মেঝে সহ বাড়ির বিভিন্ন স্থানে রক্ত ছিটিয়ে নিখোঁজ হওয়া গৃহবধূকে 4 দিন পর প্রেমিক সহ উদ্ধার করা হয়েছে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রি শিবপুর গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে কলাপাড়ায় প্রেমিক হাসান মাহমুদের শরীরে রক্ত সারা বাড়ি ছিটিয়ে তার সঙ্গে পালিয়ে যায় 3 সন্তানের মা আখি আক্তার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরের দিন কলাপাড়া থানায় স্বামী আলমগীর হোসেন সহ শ্বশুরবাড়ির 9 জনের নামে মামলা করেন আখির বাবা। এ ঘটনায় 7 জনকে গ্রেফতার করে পুলিশ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে স্ট্রাইক ফর গাজা। দেশের শিক্ষাঙ্গনেও ক্লাস পরীক্ষা বর্জন। দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় বিক্ষোভ। অবিলম্বে আগ্রাসন বন্ধের দাবি। মশার কারণে আমি দিনেও পড়তে পারতেছি না, রাতেও পড়তে পারতেছি না। কোটি কোটি মশা, সন্ধ্যার পর এতে দেখা যায় শুধু মশার মশা। রাত দিন মশার উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা। চলতি মৌসুমে বরিশাল বিভাগে ডেঙ্গু রোগী বাড়ার শঙ্কা। মশক নিধন অভিযান বেগবান করার দাবি কর্তৃপক্ষের। এবং ভয় দেখিয়ে অর্থ আদায় চর দখলের চেষ্টা, চাঁদাবাজি। বরিশালের বিএনপির কয়েক নেতার বিরুদ্ধে নানা অভিযোগ। সাংগঠনিক ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি জ্যেষ্ঠ নেতাদের।
এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।